আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজ আমরা ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক সমাধান করব। বিগত বছরগুলো থেকে ভেক্টর থেকে যে প্রশ্নগুলো আসছে সেগুলো সমাধান করব। তো চলো শুরু করা যাক। তো এখানে দেখো প্রথম প্রশ্ন দেওয়া আছে দুইটি ভেক্টর রাশির লব্ধির সর্বোচ্চ মান দেওয়া আছে 25 একক এবং সর্বনিম্ন মান দেওয়া আছে 7 একক। ভেক্টর দুইটা মান বের করতে বলছে। তো লব্ধির সর্বোচ্চ মান হয় কখন? যখন 0 ডিগ্রি হয়। আর 0 ডিগ্রি হলে এই যে লব্ধিটা হয় আর ইকুয়াল টু পি প্লাস কিউ, অর্থাৎ দুইটা ভেক্টরের যোগফল কিন্তু সর্বোচ্চ লব্ধি। তাহলে এটার মান কত? এটার মান দেওয়া আছে 25 আর সর্বনিম্ন মান দেওয়া আছে 7। তাহলে সর্বনিম্ন মানটা কি হবে? পি মাইনাস কিউ ইকুয়াল টু 7। তাহলে আমরা এখানে দুইটা ভেক্টরের লব্ধি পাইছি, মানে সর্বোচ্চ লব্ধি পাইছি 25 আর সর্বনিম্ন লব্ধি পাইছি 7। এখন আমাদের এখান থেকে বের করতে হবে ভেক্টর দুইটার মান কত, অর্থাৎ পি আর কিউ এর মানটা বের করতে হবে। তো আমরা যদি এখানে নর্মালি যোগ করে দেই, দেখো এইটা আর এটা কাটা যাবে, এখানে আসবে 2p ইকুয়াল টু 32, তাহলে p ইকুয়াল টু আসবে 16। তাহলে একটা যদি 16 হয়, তাহলে দেখো এখানে 25 থেকে 16 বাদ দিলে আসে 9। তাহলে এটার অ্যান্সার হবে কিন্তু 16 আর 9। এই প্রশ্নটা কিন্তু গত বছর 2024-25 আসছিল। তো ভেক্টর থেকে এই সহজ প্রশ্নগুলো আসে প্রতি বছর ঘুরে ফিরে। এরপরের প্রশ্ন দেখো, দুইটি সমান ভেক্টরের লব্ধি নাল ভেক্টর হলে এই ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? তাহলে দুইটা সমান ভেক্টর আমরা মনে করি পি, আর এদের যেই লব্ধিটা নাল ভেক্টরের মান কত? 0। তাহলে আমরা যদি এখানে বসাই লব্ধি কত? 0 স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কস আলফা। আমরা এই সূত্র ব্যবহার করছি, আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা। আশা করি এই লব্ধি সূত্র সবাই পড়ছো। তো আমরা লব্ধির মান যেহেতু এখানে বলা হয়েছে নাল ভেক্টর, তাহলে এটা হবে 0। আর দেখো এখানে 0 লিখি, এটা কি 2p স্কোয়ার যদি আমরা কমন নেই তাহলে কিন্তু 1 প্লাস কস আলফা থাকে। তাহলে এই যে এই 2p স্কোয়ার এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে 0 হয়। তাহলে দেখো কস আলফা ইকুয়াল টু -1 হয়। তো cos আলফা ইকুয়াল টু -1 যদি হয়, তোমরা সবাই জানো যে cos 180 ডিগ্রির মান হলো -1। তাহলে এটার অ্যান্সার হবে কিন্তু 180। এইটা সম্ভবত বুয়েট প্রিলিতে আসছিল 2021-22। এরপরে দেখো ভেক্টর থেকে আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ যেটা আসছিল বুটেক্সে আসছিল 16-17-তে। দুইটি ভেক্টরের মধ্যে একটি অন্যটির দ্বিগুণ এবং এদের লব্ধির মান বড়টির সমান হলে ভেক্টরদের মধ্যকার কোণের মান কত? তো আমরা যে কাজটা করব যে এদের কি বলছে লব্ধি, তো আমরা লব্ধির সূত্রটা আগে ব্যবহার করব। আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা। এখন এখানে শর্ত কি দেওয়া আছে? দুইটি ভেক্টরের মধ্যে একটি অন্যটির দ্বিগুণ, তাহলে একটা যদি হয় পি তাহলে আরেকটা কি হবে? 2p। একটা অপরটা দ্বিগুণ হবে এবং এদের লব্ধির মানটা কিন্তু বড় ভেক্টরের সমান হবে। তাহলে এই যে এখানে লব্ধি যেটা সেটা কিন্তু এইটার সমান হবে। তো আমরা কিন্তু তিনটা ডাটা পেয়ে গেছি। তা লব্ধি কি হবে? 2p স্কোয়ার, আর ছোটটা হবে পি স্কোয়ার, আর কিউটা হবে 2p স্কোয়ার। তাহলে 2p স্কোয়ার মানে কি 4p স্কোয়ার প্লাস এখানে যদি আমরা মান বসাই দিই, দেখো তাহলে আসে কিন্তু 4p স্কোয়ার cos আলফা। দেখো এখানে আসে 4p স্কোয়ার ইকুয়াল টু 5p স্কোয়ার প্লাস 4p স্কোয়ার cos আলফা। এরপর দেখো পি স্কোয়ার সব জায়গা থেকে আমি উঠাই দিব। তাহলে এখানে কি থাকে দেখো, এখানে থাকে 4 ইকুয়াল টু 5 প্লাস 4 cos আলফা। তাহলে দেখো cos আলফা ইকুয়াল টু কিন্তু হবে -1/4। তাহলে এটার অ্যান্সার কিন্তু হবে এইটা। তো আশা করি বুঝতে পারছো ভেক্টরের লোভ দিয়ে কিন্তু প্রতি বছরই প্রশ্ন আসবে। তো এখানে আরো অনেকগুলো কোশ্চেন ছিল, সেগুলো আমি নেই নাই, সেগুলো তুমি কিন্তু প্রশ্ন ব্যাংকগুলো থেকে সলভ করে নিবা।
এরপরে দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা হলো উপাংশ দিকে আসছে। দেখো এখানে কি বলছে যে T1 T2 T3 বল তিনটি একই সমতলের ক্রিয়া করে সাম্য অবস্থা তৈরি করলে T1 আর T2 এর অনুপাত কত? যদি কখনো দেখো এখানে বলে যে সাম্য অবস্থা তৈরি করে, তাহলে তোমরা কিন্তু এখানে লামির উপপাদ্য ব্যবহার করতে পারো। লামির উপপাদ্য সবাই স্থিতিবিদ্যায় লামির উপপাদ্য আশা করি করছো। তো লামির উপপাদ্যটা কিভাবে ব্যবহার করে, এইখানে মনে করো আমরা যদি T1 T2 আর T3 নিই, তো যখন আমরা এখানে T1 নিব, এই যে T1 নিছি, তখন এই যে এই T2 আর T3 মাঝখানে যে কোণটা সেটা আমরা এখানে বসাবো। তাহলে সাইন এখানে এই কোণটা কত হবে, দেখো টোটাল হলো 180, তাহলে 180 থেকে 30 বাদ দিলে এখানে হয় 150, তাহলে সাইন 150 হবে এটা। যখন আমরা এখানে T2 নিব, এই যে T2, তখন কোনটা নিব হলো এইটা, অর্থাৎ এই যে 180 থেকে 45 বাদ দিলে থাকে 135, সাইন 135 এইটা। আর যখন আমরা T3 নিব, তখন কোনটা হবে আমাদের এইটা, কত 45 আর 30 কত 55 65 75, তাহলে সাইন 75। ঠিক আছে, আমাদের T1 আর T2 এর অনুপাত চাইছে, তাহলে আমাদের কিন্তু এইটা লাগবে না। তো এখন তোমাদের কাজ কি, যেহেতু এটা বুয়েট প্রিলিতে আসছে, তোমরা এখন জাস্ট ক্যালকুলেটর বসাই দিবা। সাইন 150 এর মান হলো হাফ, তো নিচে যদি হাফ হয় তাহলে এটা হয়ে যাবে 21, আর সাইন 135 এটা হলো 1/2, তাহলে √2 T2। তাহলে দেখো আমাদের বের করতে হবে T1/T2, তাহলে কিন্তু এটা √2/2 এইটা। তাহলে √2/2 কোনটা, এখানে অ্যান্সার কিন্তু হবে এইটা। এটা তোমরা জানো কিনা যে √2 আর 2 আসছে, এটা হলো আমাদের অ্যান্সার আসছে। কিন্তু আমরা যদি চাই তাহলে এই √2 কে কিন্তু এভাবে লেখা যায়, সরি 2 কে কিন্তু এভাবে লেখা যায় যে √2 × √2, এই ফরম্যাটে লেখা যায়। তাহলে এইটার এইটা কাটলে থাকে 1/√2 এইটা, তাহলে অ্যান্সার কিন্তু হবে এইটা। আশা করি তোমরা এটা জানো। এখন আমরা এই প্রশ্নটার সমাধান করব। তো এখানে বলা হয়েছে দেখো একটি কণার তিনটি বেগ আছে, 10 20 30। বেগগুলোর মধ্যবর্তী কোণ দেওয়া আছে 120, তাহলে এদের লব্ধির মান কত? তাহলে এখানে যদি আমরা একটু চিত্রের সাহায্যে এটা দেখি, যে এটা হবে এটা হবে 10, আর এইখানে মনে করো 120 ডিগ্রি এই দিকে 20, আর এটা হবে এইদিকে 30। এদের প্রত্যেকটার মধ্যবর্তী কোণ হলো 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি, এইটা হলো 120 ডিগ্রি। তো এখন এটা কিভাবে সলভ করবা, যে কোনো দুইটা লব্ধি বের করে তৃতীয়টার সাথে আবার লব্ধি করলে হয়ে যাবে, অথবা তোমরা সবাই লব্ধি নির্ণয়ের যে সূত্রগুলো জানো সেটা দিয়ে বের করতে পারো। আমি তোমাদের একটা শর্টকাট শিখাই দিই, সেটা হলো যে যদি কখনো এরকম দেখো যে 10 20 30 অথবা 2 4 6 অথবা 5 10 15, দেখো এদের মাঝখানে যে ডিফারেন্স এগুলো যখন সেম হয়ে যায়, তখন এটার একটা শর্টকাট হলো যে তুমি √3 ইন্টু এখানে যে মাঝখানে যে ডিফারেন্স পার্থক্য সেটা তুমি এখানে বসাবা। তাহলে এখানে ধরো x, তাহলে এইটার অ্যান্সার কি হবে, দেখো 10 20 30 প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স কিন্তু 10 করে, তাহলে এটার অ্যান্সার হবে কিন্তু 10√3। তাহলে √3 এর সাথে যত ডিফারেন্স আছে সেটা গুণ করে দিলে এটা অ্যান্সার চলে আসবে। এরপরে দেখো বুয়েট 24-25 আসছে যে পরস্পর যদি লম্ব হয়, ভেক্টর দুইটা পরস্পর লম্ব হলে m এর মান কত? লম্ব হতে হলে একটা শর্ত আছে যে দুইটা ভেক্টরের ডট গুণফল হবে 0। দুইটা ভেক্টর ডট গুণফল যদি 0 হয় তাহলে কিন্তু এরা পরস্পর লম্ব হয়। তাহলে দেখো এখানে তোমার এখন ডট গুণ করতে হবে। ডট গুণ কিভাবে করে, i এর সহগের সাথে i এর সহগের গুণ করবা। তাহলে দেখো m আর 2 আছে, তাহলে এখানে হবে কিন্তু 2m। এরপর দেখো j এর সহগের সাথে এই যে j এর সহগ গুণ,
তাহলে দেখো 3 দুগুণে 6, এরপরে কে এর সহগের সাথে কে এর সহগের গুণন, তাহলে দেখো এখানে আসে -50 ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে আসে 44, তাহলে m ইকুয়াল টু আসে কিন্তু 22। এটা হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে দেখো এখানে দুইটা ভেক্টর দেওয়া আছে, এ ও বি দুইটি সমান ভেক্টর সমকোণে ক্রিয়া করলে এই দুইটা ভেক্টরের ডট গুণফল কত। তো আবার কিন্তু আমাদের ডট গুণফল চলে আসছে। তো এখানে একটা জিনিস বলছে যে দুইটা ভেক্টর সমকোণে ক্রিয়া করতে, যদি কখনো দুইটা ভেক্টর সমকোণে ক্রিয়া করে তোমরা সবাই জানো তাদের ডট গুণফল কি হয়, এ বি কস থিটা। এটা মনে করো দুইটা ভেক্টর ডট গুণ করছে, যদি সমকোণ বলে তাহলে 90°। তোমরা সবাই জানো যে cos 90° মান হলো 0, তাহলে এটা অ্যান্সার কিন্তু হবে 0। এরপর দেখো দুইটা ভেক্টর দেওয়া আছে, এটা পরস্পর কিন্তু সমান্তরাল হলে m ও n এর মান কত, এটা আসছে কিন্তু রুয়েটের। তো দুইটা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে কিন্তু তোমরা এগুলোর অনুপাতগুলো সমান লিখতে পারো। যেমন এইখানে দেখো এইটা আর এইটা এদের অনুপাত সমান, মানে তুমি 4 আর 2, অর্থাৎ i এর সহগগুলো অনুপাত সমান। এরপর দেখো j এর সহগ কত m, এটা হলো 4, তাহলে কিন্তু এইভাবে লিখতে পারি m/4। এরপরে k এর সহগ কত +2, এখানে কিন্তু n, তাহলে +2 এখানে n। আমি কিন্তু এগুলো অনুপাত সমান দিছি। এখন তুমি যে কোনো দুইটা নিয়ে কাজ করো, এই যে আমি এই দুইটা নিয়ে কাজ করব, তাহলে দেখো একটু কাটাকাটি করি, এটা কাটলে আসে 2, এই 4টা এই পাশে গেলে m ইকুয়াল টু আসে 8। এখন আবার এইটা আর এটা নিয়ে কাজ করলে দেখবা যে n এর মানটা আসে 4, তাহলে অ্যান্সার কিন্তু হবে 8 আর 4। 8 4 কোথায়, 8 অ্যান্সার। তো যেহেতু এগুলো প্রশ্ন ব্যাংক সলভ, আশা করি তোমরা এই জিনিসগুলো এর আগে পড়ছো, যার কারণে আমি একটু ফাস্ট অঙ্কগুলো করতেছি। আচ্ছা, এই ভেক্টর তিনটা সমতলীয় হলে এর মান কত। তিনটা ভেক্টর সমতলীয় হলে তোমরা জাস্ট এখানে কি করবা, এখানে ম্যাট্রিক্সের মানটা বের করবা, এটা ইকুয়াল টু 0 বসাইবা। তো ম্যাট্রিক্সের মান তোমরা সবাই জানো, দেখো এখানে যেগুলো আছে সেগুলো আমরা এখানে বসাই দিব। 3 -4 a, এখানে এটা বসাই দিব 4 -2 1, দেন এটা 1 +2 -3। তো আশা করি তোমরা ম্যাট্রিক্সের এই মানগুলো কিভাবে বের করে এটা তোমরা পারো, এখান থেকে বের করে দেখবা এর মান আসে 4। এই জিনিসটা তোমরা একটু নিশ্চিত হয়ে কমেন্টে জানাও। এরপর দেখো কোনো একটা ভেক্টরের ডাইভারজেন্স দেওয়া আছে এত, তাহলে ভেক্টরটা কি। তো কখনো যদি ভেক্টরের ডাইভারজেন্স দেওয়া থাকে, ওই ভেক্টরটা বের করতে হলে তোমরা জাস্ট এটাকে ইন্টিগ্রেশন করে দেবে। তাহলে এখানে দেখো কি আছে, এটাকে যদি আমরা প্রথমে গুণ করি 2x + 2y + 2z, এখন এটাকে আমরা ভেক্টর রূপ নিয়ে যাব, তাহলে 2x + 2y + 2z। তো x কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করবা, y কে y এর সাপেক্ষে করবা, z কে z এর সাপেক্ষে করবা, এটাকে আমরা dx dy dz লিখতে পারি। আচ্ছা, তো আমরা কি করব, x কে x এর সাপেক্ষে, y কে y এর সাপেক্ষে, z কে z এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, তাহলে x²/2 প্লাস এটা কি হবে 2y²/2 প্লাস 2z²/2। তো আমরা এটা ইন্টিগ্রেশন করে ফেলছি। দেখো এটা কাটাকাটি করব, তাহলে এখান থেকে x² y² আর z²। তো এইগুলোর সাথে তুমি i ক্যাপ j ক্যাপ k ক্যাপ দিয়ে দিবা। তো এটা আমরা কিভাবে সলভ করবো, দেখো এটার অ্যান্সার হলো এইটা। যদি কখনো কোনো ভেক্টরের ডাইভারজেন্স দেওয়া থাকে আর ডাইভারজেন্স থেকে ভেক্টর বের করতে বলে, তাহলে জাস্ট তুমি সরাসরি এটা ইন্টিগ্রেশন করে দিবা, x কে x এর সাপেক্ষে, y কে y এর সাপেক্ষে, z কে z এর সাপেক্ষে। এরপর দেখো যে বুয়েট 2024-25 এটা আসছে যে আর সলিনয়েডাল হলে এই দুইটা যদি ডট গুণফল করো তাহলে কি হবে, এটা অ্যান্সার হবে কিন্তু 0। অর্থাৎ সলিনয়েডাল হওয়ার শর্ত হলো ডাইভারজেন্সের মানটা হবে 0।
আচ্ছা, এরপর আরেকটা আছে যে কাল যখন জিরো হয় তখন কিন্তু অগুণনশীল হয়। অগুণনশীল হওয়ার শর্ত কিন্তু কালের মানটা হবে জিরো। কাল কি, ডেল ইন্টু যেই ভেক্টরটা দেওয়া থাকবে এটা যদি জিরো হয় তখন হয় অগুণনশীল। আর যদি এটা হয়, এই শর্ত হলো কিন্তু সলিনয়েডাল হওয়ার শর্ত হলো জিরো। অবস্থান ভেক্টরের ডাইভারজেন্স কত? তো এটা হলো অবস্থান্তর ভেক্টর, বা এই ভেক্টর কিন্তু চেঞ্জও হইতে পারে। এখানে যেহেতু অবস্থান্তর ভেক্টর দেওয়া আছে তাহলে এটা দেওয়া আছে, বা অন্য কিছু থাকতে পারে এখানে, যে 5x 6y 7z এরকম। তাহলে এইটা ডাইভারজেন্স কিভাবে বের করে? এটাকে যদি আমি ধরি f1, এটাকে f2, এটাকে f3, তাহলে এটা হবে কিন্তু f1 f2 f3, তাহলে এরকম। তাহলে এটা এক্স এর সাপেক্ষে যদি এক্স কে অন্তরীকরণ করি তাহলে আসবে 1, এটা করলে 1, এটা করলে 1, তাহলে এটা অ্যান্সার হবে 3। এই প্রশ্নটা কিন্তু অনেক জায়গায় অনেকবার আসছে, তো এই অঙ্কটা তোমরা কিন্তু বারবার প্র্যাকটিস করবা বা মুখস্থ করে রাখতে পারো যে অবস্থান্তর ভেক্টরের ডাইভারজেন্স হবে 3। আর যদি কখনো প্রশ্ন এরকম হইতো যে 5x প্লাস 6y প্লাস 7z, তখন দেখলে বুঝতে পারবো যে এটার অ্যান্সার কি হবে 5 প্লাস 6 প্লাস 7 কত, 11 আর 7 18 এরকম।